সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত সারমীয় গেন্ডুকের কাঁটা। না ডক্টর দত্ত, আমি মিস জনসনের দেহ কবর থেকে তুলবার প্রস্তাব করিনি, করছি না। দুটি কারণে। প্রথমত, আমার মক্কেল যদি পরলোক থাকে তাহলে এটা কিছুতেই অনুমোদন করবেন না। দ্বিতীয়ত, মৃতদেহকে নাড়াচাড়া না করেই আমি আততায়ীকে চিহ্নিত করেছি, প্রমাণ পেয়েছি। সে কথাই বলবো। যে কথা বলছিলাম, মিস জনসন সন্দেহ করেছিলেন তার ভাইপো সুরেশকে, তাই তাকে দ্বিতীয় উইলখানি দেখতে দেন। আশা করেছিলেন সে মিস হালদারকে সে কথা জানিয়ে দেবে। এখানে আমার অনুসন্ধানে দুটি ধারা দেখা দিল। সুরেশ বারে বারে বলেছিল ও সে কথা তার বোনকে জানায়, আর স্মৃতিটুকুও দৃঢ়স্বরে জানায় যে সুরেশ তাকে বলেনি। স্পষ্টতই একজন মিথ্যে কথা বলেছে। কে বলেছে? আমি সিদ্ধান্তে এলাম মিথ্যা ভাষণ করেছিল সুরেশ। যুক্তি? টুকুর মিথ্যে কথা বলার কোনো যৌক্তিকতা নেই। বরং সে যদি বলতো যে সুরেশ তাকে জানিয়েছিল তাহলে তার সুবিধা হতো। তাকে আমি জানিয়েছিলাম যে আমার মতে মিস জনসনের মৃত্যু অস্বাভাবিক, তার দেহ এক্সিউম করার কথা হচ্ছে। সে নিজে দোষী হলে বরং মিথ্যা করেও বলবে যে সুরেশ তাকে জানিয়েছিল দ্বিতীয় উইলটার কথা। সেটা টুকুর জানা থাকলে তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে হয়। ফলে টুকু মিথ্যা কথা বলেনি। এখন দুটি সম্ভাবনা। সুরেশ মিথ্যা কথা বলেছে নিশ্চয়ই, কিন্তু কোনটা মিথ্যা? সে দ্বিতীয় উইলটা দেখেছে, বোনকে বলেনি, অথবা আদৌ দেখেনি, আমাকে মিথ্যা করে বলল যে দেখেছে। দ্বিতীয় সম্ভাবনা বাতিল করতে হলো মিনতি স্টেটমেন্ট থেকে। মিস জনসন যে ভাষায় কথা বলেছিলেন ঠিক সেই ভাষাতেই মিনতি আমাকে ঘটনাটা জানিয়েছিল। অর্থাৎ মিনতি কথোপকথনটা সকর্ণে শুনেছে, হয় ঘটনাচক্রে অথবা আড়ি পেতে। তার মানে সুরেশ উইলটা দেখেছে, কিন্তু টুকুকে সে কথা জানায়নি। কেন? একটাই হেতু, গিল্ট কনশাস, অপরাধী মনোভাবাপন্ন। সে বুঝতে পেরেছিল তার জন্যে বড় পিসি উইলটা পাল্টে ফেলেছে। ফাঁদটা সে পাতুক না পাতুক, তাকে সন্দেহ করেই নোট সরানো, চেক জাল করা অথবা ভালো মন্দ বিষয়ে হুমকি দেওয়ায় বড় পিসি দ্বিতীয় উইল করে সবাইকে বঞ্চিত করেছেন। লজ্জায় সে কথা সে বোনের কাছে স্বীকার করতে পারেনি। কিন্তু মৃত্যু ফাঁদটা তাহলে কে খাটালো? যে কয়জনকে সন্দেহের তালিকায় রাখা গেছে তার মধ্যে একমাত্র মিনতি মাইতির কোনো লাভ হতো না সে রাত্রে মিস জনসনের মৃত্যু হলে। অথচ ঘটনা এমন যে মৃত্যু না হলেও ওই পতনজনিত দুর্ঘটনার ফলে একমাত্র সেই লাভবান হলো। যদি ধরে নিই মিনতি ফাঁদটা পেতেছিল, আর সহ্য হলো না মিনতির। সে গর্জে ওঠে, থামুন, কি যাতা বলছেন? একটু ধৈর্য ধরে শোনো মিনতি, আমি কি বলতে চাই। কি শুনবো? বলি শুনবোটা কি? আপনি ক্রমাগত যা নয় তাই বলে যাবেন? মামু ওর কথায় কর্ণপাত না করে বলে চলেন। তাহলে তার একটাই উদ্দেশ্য হতে পারে, মিস জনসনের মন তার পরিবারবর্গের বিরুদ্ধে বিষিয়ে তোলা। সেক্ষেত্রে সে কিছুতেই ওই তথ্যটা তার ম্যাডামের কাছ থেকে লুকোতে চাইতো না। অর্থাৎ ট্রিসি সে রাত্রে বাইরে ছিল। খবরটা জানলেই কর্ত্রীর মন তার পরিবারভুক্তদের বিরুদ্ধে বিষিয়ে উঠত। আমি একাধিক সূত্র থেকে জেনেছি মিনতি বরং খবরটা গোপন রাখতেই চেয়েছে। ফলে মিনতি ওই ফাঁদটা পাতেনি। মিনতি নির্দোষ। যুক্তির সারবত্তা ও গ্রহণ করতে পারল কিনা বোঝা গেল না, কিন্তু শেষ পংক্তির অর্থগ্রহণ হলো তার। সংক্ষেপে বলল, ধন্যবাদ। এইখানে আর একটা সাইড ইস্যু এসে যাচ্ছে, আর্সেনিক প্রসঙ্গ। উনি ছেদিলালের সঙ্গে কথোপকথন, তার কৌটার সিল খোলার কথা,
বিস্তারিত বললেন এবং সুরেশ যে আর্সেনিক শব্দটা উচ্চারণ করতে গিয়ে হঠাৎ স্টিকনিন বলেছিল তাও। এবার ভেঙে পড়ল সুরেশ নিজেই। বললে, আমরা আমরা বোধহয় সবাই কম বেশি পাষণ্ড। অন্যের কথা জানি না, নিজের কথা বলি। ছেদিলালের কৌটোটা দেখে আমার লোভ হয়েছিল। কতটা উইড কিলার খেলে মানুষের মৃত্যু হয় তাও ওর কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন না, আই এম সরি, এ পর্যন্ত আমার যে চরিত্র চিত্রণ হয়েছে তাতে বিশ্বাস করুন শব্দটা উচ্চারণ করার অধিকার আমার নেই। দুহাতে মুখ ঢেকে বসে থাকে সুরেশ। এবার হঠাৎ স্মৃতিটুকু বলে ওঠে, তোর ওই কথাটা খাঁটি, আমরা বোধহয় সবাই পাষণ্ড। আমার যে চরিত্র চিত্রণ হয়েছে তাতে আমিও নিজেকে বিশ্বাসভাজন বলে দাবি করতে পারি না, কিন্তু মিথ্যা অপরাধ তোর স্কন্ধেও চাপতে দেব না সুরেশ। হ্যাঁ, ছেদিলালের সিল্ড টেন খুলে ওই আর্সেনিক বিষ আমিই সরিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন, আই এম সরি, কথাটা আমারও নাগালের বাইরে। এবার বাসুবাবু বলে ওঠেন, আমি তোমাদের দুজনের কথাই বিশ্বাস করেছি, কারণ ইউ আর পারফেক্টলি রাইট ডক্টর দত্ত, আর্সেনিক বিষে মিস জনসনের মৃত্যু হয়নি। সুরেশ আর টুকুর অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় হলো। আমার স্পষ্ট মনে হলো ওরা দুজনেই দুজনকে সন্দেহ করছিল। তাই টুকু বলেছিল সুরেশ বোম্বাই চলে গেছে, আর তাই সুরেশ ভাবছিল টুকুকে দ্বিতীয় উইলটার কথা না বলা চূড়ান্ত মূর্খামি হয়েছে তার। মামু তার বিশ্লেষণে ফিরে এলেন। এবার মিস জনসনের মৃত্যুর প্রসঙ্গে ফিরে আসি। সচরাচর দেখা যায় প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলে আততায়ী দ্বিতীয়বার সে চেষ্টা করে। এখানে বলি, একটি তথ্য আমি সংগ্রহ করেছিলাম একাধিক সূত্র থেকে। মৃত্যুর 3 দিন আগে মিস জনসন প্ল্যানচেটে বসেছিলেন। মিনতি বিশ্বাসী, সে একটা স্বর্গীয় আভা দেখতে পায়, কিন্তু মিস উষা বিশ্বাস অবিশ্বাসী। তিনি অতি ধূর্ত, বিচক্ষণ। তাঁর বর্ণনা মোতাবেক, কোট, প্রথমত রিবন দুটি স্পষ্টতই ওর মুখ থেকে বার হয়েছে, দ্বিতীয়ত ধূপের ধোঁয়া হয় নীলচে সাদা রঙের, এ দুটি হলুদ রঙের, তৃতীয়ত রিবন দুটি লুমিনাস, আই মিন প্রজ্জ্বল, দীপ্তিময়, ঝলমলে বা চকচকে নয়, স্নিগ্ধ দ্যুতিমান প্রভাময়, জোনাকির আলো হলুদ রঙের হলে যেমনটা দেখাবে, আনকোট। মিস বিশ্বাস স্কুলে বাংলা আর ইতিহাস পড়াতেন। তার বদলে যদি তিনি বিজ্ঞানের ছাত্রী হতেন তাহলে ওই বিস্তারিত বর্ণনা একটিমাত্র বাক্যে সংক্ষেপিত করতেন, মিস জনসনের নিঃশ্বাস ছিল ফসফোরেসেন্ট। নির্মল একটু নড়ে চড়ে বসল। মামু তার দিকে ফিরে বলেন, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ নির্মল, আর্সেনিক নয়, ফসফরাস। ফসফরাসের টক্সিক এফেক্টটাকে অনেক সময় মনে হয় ইয়েলো অ্যাট্রপি অফ দ্য লিভার। বিষ হিসাবে ফসফরাস দুর্লভ নয়, একরকম দেশলাই কাঠির মাথাতেই পাওয়া যায়। 1 গ্রেনের 100 থেকে 30 ভাগ হচ্ছে ফেটাল ডোজ, অর্থাৎ বিষটা যে প্রয়োগ করেছে সে রসায়ন বিজ্ঞান সম্বন্ধে ওয়াকিবহাল। সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে দুজন ডাক্তার আছেন, কিন্তু নিতান্ত ঘটনাচক্রে আমার দৃষ্টি আকৃষ্ট হলো অন্য একজনের উপর। বিএসসিতে রসায়নের অনার্স নিয়ে সে দুবার পরীক্ষা দিয়েছে। তার বাবা ছিলেন রসায়নের অধ্যাপক। আমি তার সঙ্গে দেখা করলাম। প্রথম দর্শনেই মনে হলো সে আতঙ্কগ্রস্তা। কেন? মিস জনসনের মৃত্যু সম্বন্ধে খোঁজ নিতে এসেছি শুনে সে খণ্ড মুহূর্তের জন্য শিউরে উঠেছিল। যে মুহূর্তে আমি বুঝিয়ে বললাম না, মৃত্যু নয়, তার উইলের প্রসঙ্গে আমি আলোচনা করতে এসেছি, অমনি তার অন্য মূর্তি।
সে ভাব দেখালে প্রীতমকে সে দারুণ ভয় পায়। ধীরে ধীরে সে আমাকে বিশ্বাস করাতে চাইছিল যাতে আমি তার স্বামীকে সন্দেহ করি। কেন? হেনার চরিত্রটা আমি বিশ্লেষণ করলাম। আমার মনে হলো প্রীতমকে সে বিয়ে করতে বাধ্য হয়েছে, ভালোবেসে নয়। সাজে পোশাকে সে যাদের আকর্ষণ করতে চেয়েছিল তাদের কাউকেও ধরে রাখতে পারেনি। মিস জনসন বা মিস বিশ্বাসের মতো অবিবাহিত জীবন কাটাতে চায় না বলেই সে বাধ্য হয়ে প্রীতমকে বিবাহ করেছিল, এটাই মনে হলো আমার। ক্রমে সে প্রীতমের ওপর প্রচণ্ড বিরক্ত হয়ে ওঠে। স্মৃতিটুকুর মতন সাজ পোশাক করতে চায় সে, পার্টিতে যেতে চায়, গ্ল্যামারাস হতে চায়। মুজফ্ফরপুরে সেসব কিছুই নেই। তাছাড়া প্রীতম শেয়ার মার্কেটে তার স্ত্রীধন নষ্ট করে ফেলায় ওর মন একেবারে বিষিয়ে উঠল। ইতিমধ্যে 2টি সন্তান হয়েছে তার। লেডি ম্যাকবেথের যেমন ছিল একটি কন্যা হৃদয়, ওর তেমনই ছিল একটি মাতৃ হৃদয়। ও প্রীতমের নাগপাশ ছিন্ন করে স্বয়ংভর হতে চাইল। কলকাতায় টুকুর মতো অ্যাপার্টমেন্ট হাউসে সে থাকবে, তার টাকার দরকার। একমাত্র পথ মিস জনসনের আশু মৃত্যু। অনেকেই জানে না মিস জনসনের উইল মোতাবেক হেনা সম্পত্তির 1/3 পেত না, পেত অর্ধেক। এই তথ্যটা সে বোধহয় জানত। ফসফরাস বিষের লক্ষণ যে জন্ডিসের অনুরূপ, এ তথ্যটাও তার জানা। বিহার থেকে আসার সময়ই সে ওই ফসফরাস সংগ্রহ করে এনেছিল। কিন্তু মরকতগঞ্জে পৌঁছে একটি সহজতর সমাধান ওর নজরে পড়ে। সারমীয় গিন্ডুক, সিঁড়ির মাথায় মৃত্যু ফাঁদটা সেই পেতেছিল। মিনতি বাধা দিয়ে বলে ওঠে, কিন্তু আমি সে রাত্রে স্পষ্ট দেখেছিলাম। বলছি সে কথা, তুমি থামো, কথা বলো না। মিনতি আমাকে জানিয়েছিল যে দুর্ঘটনার রাত্রে বা তার পূর্ব রাত্রে সে সচক্ষে দেখেছিল স্মৃতিটুকুকে ওই পেরেকটা পুঁততে অথবা নিচু হয়ে কিছু করতে। ব্যাপারটা বিস্তারিত বলি। এরপর উনি সমস্ত ঘটনাটা জানালেন। মাই টুকুর দৃঢ় অস্বীকার। বললেন, মিনতির ওই স্টেটমেন্ট শুনেই আমার মনে হয়েছিল জবানবন্দির ভিতর কিছু আপাত অসঙ্গতি আছে, যা হবার নয় তাই বলা হচ্ছে। সেটা যে কি তা বুঝতে পারিনি। পরে ঘটনাচক্রে একদিন আয়নার সামনে ওই ব্রোচটা ধরায় আমার সমস্ত সংশয় দূরীভূত হলো। মিনতি টুকুকে শনাক্ত করেছিল তার নীল রঙের নাইটি দেখে আর ওই TH নামের লেখা ব্রোচটা দেখে। না হলে অত কম আলোয় ঘুম ঘুম চোখে তার পক্ষে শনাক্ত করা সম্ভব হতো না। ঘটনাচক্রে আয়নার সামনে ওই ব্রোচটা ধরতেই আমার নজরে পড়ল প্রতিবিম্বে অক্ষর দুটি উল্টে গেছে, TH নয় HT। হেনা টুকুর নকল করত পোশাকে আশাকে। তারও ছিল অনুরূপ নীল নাইটি। সেও টুকুর অনুকরণে কিনেছিল অনুরূপ ব্রোচ HT, হেনা ঠাকুর। কিন্তু সাজসজ্জা বিষয়ে তার কোনো রুচি ছিল না, তাই নাইটি পরেও কাঁধে ব্রোচ আটকে ছিল। সে ভুল কিছুতেই করতে পারে না নিখুঁত সজ্জা পারদর্শী স্মৃতিটুকু হালদার, রাতে নাইটির ওপর ব্রোচ আটকানো। হেনা ফাঁদ পাতল। তাতে মিস জনসনের মৃত্যু হলো না। তিনি যে উইলটা বদলে ফেলেছেন তা হেনাকে জানাননি, কারণ তার সুদূর কল্পনাতেও ছিল না হেনা এ কাজ করতে পারে। এবার হেনা তার মূল পরিকল্পনা রূপায়িত করল। অতি সহজ পদ্ধতিতে মিস জনসনের বাথরুমে ক্যাপসুলের একটি খুলে ফসফরাস ভরে দিল, ওষুধটা ফেলে দিয়ে। হেনা জানত দিন 5-7-এর মধ্যেই ওই ক্যাপসুলটা উনি খাবেন। তখন সে অকুস্থল থেকে অনেক দূরে, তাই সে আর মরকতকুঞ্জে একবারও আসেনি। হেনা ওখানেই থামেনি,
বড় মাসির মৃত্যুর পর সে মর্মাহত হয়ে যায়, দেখে সে সফল হয়েও ব্যর্থকাম। এখন সে অন্য পথে চলতে শুরু করলো, মিনতি মাইতির হৃদয় জয়। লক্ষ্য করে দেখলাম একমাত্র প্রায় সমবয়সী সেই মিনতি মাইতিকে ডাকি মিন্টি দি বলে, আপনি বলে কথা বলে, যা বলে না প্রায় সমবয়সী সুরেশ বা টুকু। আর সেই জন্যেই সে সুরেশ টুকুর সঙ্গে হাত মিলিয়ে মিনতির বিরুদ্ধে উইল সংক্রান্ত মামলায় যেতে চায়নি। ওর তখন দুটি লক্ষ্য, এক, প্রীতমের কবলমুক্ত হওয়া সন্তানের অধিকার সমেত, দুই, মিনতির সেন্টিমেন্টে আঘাত করে কিছু অংশ ফিরে পাওয়া। হেনা এবার পাগলামোর অভিনয় শুরু করলো। তার স্বামী তাকে ভালোবাসে, তাকে মনোবিজ্ঞান সম্মত চিকিৎসা করাতে চায়। এটাই হলো হেনার তুরুপের টেক্কা। সে ধীরে ধীরে আমাকে বিশ্বাস করাতে চাইছিল যে বিষ প্রয়োগ করেছে প্রীতম নিজেই। তার প্ল্যানটা ছিল অত্যন্ত মারাত্মক। স্বামীর সই জাল করে সে বেশ কিছু কম্পোজ ট্যাবলেট কিনে নিজের কাছে রেখেছিল। আমার বিশ্বাস দৃঢ়মূল হয়েছে বুঝলেই সে স্বামীকে ওই ঘুমের ঔষধটা ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিত। সবাই ধরে নিত ডক্টর প্রীতম ঠাকুরই হত্যাকারী। পিকে বাসুর হাতে ধরা পড়ার ভয়ে সে আত্মহত্যা করেছে। প্রীতম একটা আর্তনাদ করে দুহাতে মুখ ঢাকে, তারপর সংযত হয়ে বলে, তাই সেদিন আপনি জিজ্ঞাসা করেছিলেন কম্পোজের কথা? হ্যাঁ, আমি তোমাদের দুজনকে পৃথক করতে চেয়েছিলাম, দ্বিতীয় হত্যা ঠেকাতে চেয়েছিলাম। প্রীতম রুদ্ধ কণ্ঠে বলল, যেদিন ও রাগ করে বাড়ি ছেড়ে সকালবেলা বেরিয়ে যায় সেদিন তুচ্ছ কারণে আমরা ঝগড়াঝাটি করেছিলাম। ও আমাকে এক গ্লাস শরবত খেতে দিয়েছিল। ওর মুখ দেখে আমার কেমন সন্দেহ হয়েছিল। ওর পাগলামির কথা জানতাম, তাই ভেবেছিলাম ও কিছু বশীকরণের শিকড় বাকড় খাওয়াতে চাইছে আমাকে। আমি রাগ করে শরবতটা ফেলে দিয়েছিলাম। এমনটা ঘটতে পারে তা আমি জানতাম, তাই আমি একটা চিঠিতে সবকিছু লিখে হেনাকে পড়তে দিয়েছিলাম। তাকে জানতে দিয়েছিলাম যে তার গোপন কথা আমি জানি। মাই গড, তাই সে আত্মহত্যা করেছে। তাই পুলিশে বলছিল মৃত্যুর আগে হেনা কিছু কাগজপত্র পুড়িয়ে ফেলেছে। কাগজ পোড়া ছাই ছিল ওর ঘরে। বাসু প্রীতমের কাঁধে একটা হাত রেখে বলেন, এটাই সব থেকে ভালো হলো নাকি? আমি ওকে আত্মহত্যা করার কথা বলিনি, শুধু জানিয়েছিলাম মিনা আর রাকেশের দায়িত্ব আমি নিচ্ছি। সিদ্ধান্তটা হেনা নিজেই নিয়েছে, এছাড়া তার গত্যন্তর ছিল না। এটার দরকার ছিল প্রীতম, না হলে একের পর এক দুর্ঘটনাজনিত অপমৃত্যু ঘটত। প্রথমে তুমি, তারপর মিনতি, যখন ওরা জয়েন্ট অ্যাকাউন্ট খুলত। মিনতি উঠে দাঁড়ায়, বলে, বাসুমামু, এবার আমিও একটা কথা বলি। সুরেশদা যে কথা বলেছে তা নিশ্চয় সত্যি। আমরা সবাই কম বেশি পাষণ্ড। আমিও কিছু পাপ কাজ করেছি। বাসু বাধা দিয়ে বলেন, জানি মিনতি, মৃত্যুর ঠিক আগে মিস জনসন তোমাকে বলেছিলেন উইলখানা নিয়ে আসতে, আর তুমি মিথ্যে করে বলেছিলে কাগজখানা উকিলবাবুর কাছে আছে, তাই নয়? তার মানে তুমি ম্যাডামের অগোচরে আলমারি ঘেঁটে দেখেছিলে। মিনতি দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে ওঠে, বলে, আমিও ধোয়া তুলসী পাতাটি নই। আমি লুকিয়ে আলমারি খুলেছিলাম, জানতাম ওই মিলের কথা, বুঝতে পেরেছিলাম উনি সেটা ছিঁড়ে ফেলতে চান। আমি জন্ম দুঃখিনী, কিন্তু উইল পড়ে আমি সত্যি বুঝতে পারিনি, বিশ্বাস করুন, যে সম্পত্তির পরিমাণ এত। আমি ভেবেছিলাম
10-20 হাজার টাকা। তারপর থেকে রাতে আমার ঘুম হয় না। আমার সব সময় মনে হয় আমি তঞ্চকতা করেছি, সবাইকে ঠকিয়ে, যা আমার হকের ধন নয়। বাসু বললেন, তুমি কি মিনা আর রাকেশকে কিছু দিতে চাও? শুধু ওদেরই নয়, সুরেশ দা, টুকুদি, এদের কাছেও আমি অপরাধী হয়ে আছি। আপনি মধ্যস্থ হয়ে একটা বিধি ব্যবস্থা করে দিন। মিনা আর রাকেশ এই বরকত কুঞ্জেই মানুষ হতে পারে, প্রীতম ভাই যদি রাজি হয়। না হলে কবরে শুয়েও ম্যাডাম শান্তি পাবেন না। মামু ডক্টর দত্তের দিকে ফিরে বললেন, আপনি আমার মক্কেলকে 50-60 বছর ধরে ঘনিষ্ঠভাবে চিনতেন। বলুন, কি ব্যবস্থা নিলে মিস পামেলা জনসন খুশি হতেন? পিটার দত্ত বললেন, আমার দৃঢ় বিশ্বাস, উষাও তাই বলে, পামেলা ওই দ্বিতীয় উইলটা বানিয়েছিল অন্তিমে ছিঁড়ে ফেলার জন্যই। মিন্টি যখন নিজে থেকে আপনাকে দায়িত্ব দিচ্ছে, তখন আপনি মধ্যস্থ হয়ে একটা বিলি ব্যবস্থা করে দিন। নির্মলের পেটেন্টটা যাতে নেওয়া যায়, সুরেশ আর টুকু যাতে পামেলার ক্ষমাসুন্দর আশীর্বাদ পায়। আর প্রীতমকে আমি একটা সাজেশন দিতে চাইছি। সুদূর মুজফ্ফরপুরে পড়ে থাকার কি দরকার তার? আমি আর কদিন। নির্মলও মেরিনগরে থাকবে না, এখানে ভালো ডাক্তার নেই। ও যদি মরকতকুঞ্জে এসে বসবাস করে, তাহলে আমার প্র্যাকটিসটা ওর হাতে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি। অবশ্য তার বয়স কম, সে যদি দ্বিতীয়বার বিবাহ করে। প্রীতম মাঝখানেই বলে ওঠে, মিনা রাকেশকে মানুষ করে তোলাই এখন আমার জীবনের লক্ষ্য। দ্বিতীয়বার বিবাহের প্রশ্নই ওঠে না। বাকি জীবনটা আমি আমার হতভাগিনী স্ত্রীর স্মৃতি নিয়েই কাটিয়ে দিতে চাই। এখানে সর্বসমক্ষে আমার স্ত্রীকে নগ্ন করা হয়েছে, আমি প্রতিবাদ করতে পারিনি। বাট ইউ টু ডক্টরস would appreciate, সে সত্যিকারের শয়তানি ছিল না, সে একটা অবসেশনে ভুগছিল। ইটস এ মেন্টাল ডিজিজ। হ্যাঁ, সুরেশ ঠিকই বলেছে, আমরা সবাই কম বেশি পাষণ্ড, কিন্তু হানি তা ছিল না। শি ওয়াজ জাস্ট এ পেশেন্ট। বাসুবাবু আজ অনেক অনেক ভেলকি দেখিয়েছেন, কিন্তু আমার মনে হলো শেষ চমকটা দিল ওই প্রাণবন্ত পাঞ্জাবি তরুণটি। হানির প্রতি তার ভালোবাসায় এক তিলও মালিন্য স্পর্শ করেনি। ডাক্তার পিটার দত্তের পীড়াপিড়িতে ফেরার পথে তার বাড়িতে একবার যেতে হলো। মিস বিশ্বাস আজকের এই অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি, শারীরিকভাবে অসুস্থ থাকায়, কিন্তু তার উৎসাহ নাকি কারোর চেয়ে কম নয়। মামুর অনুরোধে ডক্টর দত্ত এ কয়দিন মিস মার্পেল অফ মেরিনগরকে কোনো ক্রমে শান্ত করে রেখেছেন। এখন যদি তার সঙ্গে দেখা না করে আমরা ফিরে যাই, তাহলে তিনি মর্মাহত হবেন। ডক্টর দত্তের শেষ যুক্তি, রোগীর মানসিক শান্তির জন্য এটুকু করা দরকার। মামু বললেন, শিওর, উনি আমার দিদির মতো, চলুন যাই। আমাদের দেখতে পেয়ে শয্যালীন বৃদ্ধা বললেন, শেষমেশ এমন দিনে এলে ভাই যে আমি বিছানায় শুয়ে কেক কুকি কিছুই বানিয়ে রাখতে পারিনি। ডাক্তার সাহেবের ভাইঝি দাঁড়িয়েছিল ঠিক ওর বিছানার পাশে। বললে, তাতে কি, আমি তো আছি। ওবেলা পুর করে রেখেছি, জানতাম ওরা আসবেন, এখনই গরম গরম ভেজে আনছি। কফি না চা? মামু বললেন, কফি, কিন্তু দুধ চিনি বাদ, শুধু আমারটা। আশা পুরকায়স্থ উপস্থিত ছিল, হাত তুলে নমস্কার করল। সেও চলে গেল ভেতরের দিকে, বোধ করি সাহায্য করতে। বৃদ্ধা বললেন, পিটার, মিস্টার টিপিশনের জন্য যেটা আনিয়ে রেখেছি সেটা নিয়ে এসো।
পিটার আদেশ তামিল করতে গেলেন। মামু বলেন, আমার জন্য আবার কি আনিয়ে রেখেছেন? প্রেজেন্টেশন? উনি জবাব দেবার আগেই ডক্টর দত্ত ফিরে এলেন। তার হাতে কৃষ্ণনগরী মাটির পুতুল। একজন বলিষ্ঠ গঠন, নগ্ন যুবক কবজিতে থুতনি রেখে কি ভাবছে। বিখ্যাত ভাস্কর্যের মিনিয়েচার কপি, দ্য থিঙ্কার। মিস বিশ্বাস বললেন, তুমি পেশায় সাংবাদিক, চিন্তা জগতের মানুষ, তাই তোমার জন্য ঘূর্ণি থেকে আনিয়ে রেখেছি। টেবিলে সাজিয়ে রেখো, আমার কথা মনে পড়বে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে মামু উপহারটা গ্রহণ করলেন। বৃদ্ধা বলেন, শুনলাম তুমি আঙ্কেল জোসেফের জীবনীটা লিখবে না বলে স্থির করেছ, সত্যি? মামু হেসে বললেন, সত্যি। আঙ্কেল হ্যারল্ডের ডায়েরিটা পড়ে মনে হলো আপনি ঠিকই বলেছেন। কুমাগাতামারু জাহাজের সঙ্গে জোসেফ হালদারের কোনো সম্পর্ক ছিল না। দুজনেই বুঝছেন, তবু কথাবার্তা চলেছে ঠারে ঠারে, আউল বাউলের সাংকেতিক ভাষায়। উষা বললেন, আঙ্কেল জোসেফের মেয়ের দেহটা এক্সিউম না করেই যে তুমি সেটা বুঝে উঠতে পেরেছ, এটাই আনন্দের। সেটা করলে আমরা সবাই মর্মাহত হতাম, আমি, পিটার আর পামেলা। শুনলাম হেনা ভুল করে বেশি ওষুধ খেয়ে ফেলেছিল। বেচারি হেনা। তা প্রীতম কি স্থির করলো বরকতকুঞ্জে এসে থাকবে? শেষ প্রশ্নটা পিটার দত্তকে। মনে হলো এই নিয়ে বুড়ো বুড়ি আগেই আলোচনা করেছেন। পিটার গৃবা সঞ্চালনে জানালেন প্রীতম রাজি হয়েছে। বৃদ্ধা খুশি হলেন। বাল্যবন্ধুকে বললেন, তাহলে তোমার ছুটির ঘন্টাও এবার বাজলো। তাই তো আশা করছি। এবার বৃদ্ধা মামুর দিকে ফিরে বললেন, আই কনগ্র্যাচুলেট ইউ। কাজটা হাসিল করেছ, অথচ ডার্টি লিনেন সর্বসমক্ষে ঝাড়তে হলো না। কি করে সবার পেট থেকে কথা বার করলে জানতে দারুণ কৌতূহল হচ্ছে, কিন্তু না, আমি জানতে চাইব না। মামু আগ বাড়িয়ে বলেন, যাতে সাংবাদিক যে, সকলের সব কথাই আমার মনে থাকে, তার ঠিক ইন্টারপ্রিটেশন করতে পারি। নাকি একটা উদাহরণ দাও। যেমন ধরুন, ডিটেকটিভ শব্দটার বাংলা পরিভাষা যে টিকটিকি, এই সোজা কথাটা না বুঝতে পারায় একবার এক বৃদ্ধ যে ভাষায় ধমক খেয়েছিলেন, তার কারেক্ট ইন্টারপ্রিটেশন শ্রোতা করতে পেরেছিলেন কিনা জানি না, আমি বুঝতে পেরেছিলাম। রীতিমতো চমকে উঠলেন উনি। আমতা আমতা করে বললেন, মাই গড, তুমি তুমি তা কেমন করে জানলে? সে তো টেলিফোনে কথা। ওই যে বললাম, যাতে সাংবাদিক যে, প্রায় গোয়েন্দার মতো। কি কি ভাষায় ধমক খেয়েছিল সেই বৃদ্ধ? কোট, আমার কথা তো 50 বছর ধরে তুমি বুঝতে পারলে না, ডট ডট ডট, সে আবার আজ নতুন করে কি বুঝবে, আনকোট। বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল উষা বিশ্বাসের চোখ দুটো। বাক্যটার কি ইন্টারপ্রিটেশন ওই সাংবাদিক ভদ্রলোক করেছেন তা আর জানতে চাইলেন না। মামু মিটিমিটি হাসতে থাকেন। উষা বলেন, না, তুমি সাংবাদিক নও, ইউ আর আ জুয়েল অফ আ স্লুথ, আ জিনিয়াস। এরকুল পয়রো, চেনো তাকে? নাম শুনেছ? মামু সে কথার জবাব না দিয়ে একটি প্রতিপ্রশ্ন করেন। বলেন, ক্রমাগত আপনিই বা প্রশ্ন করে যাবেন কেন? এবার আমার প্রশ্নের জবাব দিন দেখি। আপনি মেরি রোজবুরের নাম শুনেছেন? চেনেন মেয়েটিকে? মিস বিশ্বাস অবাক হলেন।
বলেন, মেরি রোজবুরে? ফ্রেঞ্চ? হ্যাঁ, ফরাসি মহিলা, জন্ম 1844, ফ্রান্সের লোরেন অঞ্চলের বাসিন্দা। অনেকক্ষণ চোখ বুজে ভাবলেন, তারপর বললেন, আর দু একটা ক্লু। অত্যন্ত সুন্দরী, মাথায় সোনা গলানো চুল, আনপড়, নিজের নাম সই করতে পারতেন না। আপনি আমাকে যে মূর্তিটা দিলেন, দ্য থিঙ্কার, তার অরিজিনাল তার সংকলনে ছিল। মাথা নেড়ে বললেন, ফেল মারলাম। বলে দাও, কে ওই মেরি রোজবুরে? মৃত্যুর মাত্র 19 দিন আগে তার পদবিটা বদলে গেছিল। মৃত্যুর সময় তার নাম মেরি রোজ রদা, অগাস্ট রেনে রদার সহধর্মিণী। তার যখন বিবাহ হয় তখন তার বয়স 70, রদার 77। 50 নয়, পাক্কা 53 বছর ধরে অগাস্ট রেনে রদা সেই মহিলাটির কি একটা কথার অর্থ বুঝে উঠতে পারেননি। মুখ চোখ লাল হয়ে উঠল শয্যালীন বৃদ্ধার। ক্রমে সামলে নিলেন। ডক্টর দত্তের দিকে ফিরে বললেন, ছোকরার মুখের কোনো আড় নেই। মামু বললেন, ছোকরা? আমার বয়স কত জানেন? জানি। 70 বছর বয়সে মেরি রোজ যদি ওয়েডিং গাউন পরতে পারেন, তাহলে তোমার বয়সী চ্যাংড়াও দিদির হাতে পিট্টানি খেতে পারে। বুঝেছ হে ছোকরা? গরমাগরম কচুরি হাতে আশারা প্রবেশ করায় বোধ করি সেদিন ভাগ্নের সামনে মামুকে দিদির হাতে ঠ্যাঙানি খেতে হলো না। এখানেই শেষ হলো সারমেয় গেন্ডুকের কাঁটার 26 নম্বর এবং অন্তিম পর্ব। এতদিন যারা আমার সাথে রয়েছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ জানাই। সর্বোপরি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা জানাই। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে অনুরোধ করব যে ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন। নতুন বছর 2021-এর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার।